ব্রেন নিয়ে 5টি বিস্ময়কর তথ্য। ঘাড়ের ওপর মাত্র 1.5 কেজি ওজনের যে ব্রেনটা আমরা বহন করে চলেছি, তার অনেক রহস্যই এখনও আমাদের অজানা। জানি না তার সঠিক সামর্থ্য, অথচ এ রহস্য আর সামর্থ্যের কিছুটা জানা থাকলেও হয়তো সাহস আর আত্মবিশ্বাসের অভাবে এতটা কুঁকড়ে থাকতাম না আমরা। প্র্যাকটিস মেক্স পারফেক্ট কথাটা ব্রেনের ক্ষেত্রে শতভাগ সত্যি। অস্টিন নেবার নামের মার্কিন এই কিশোরটি কাপ স্ট্যাকিং প্রতিযোগিতার একজন বিশ্ব চ্যাম্পিয়ন। মাত্র 5 সেকেন্ডে যেভাবে সে এই কাপগুলোকে স্ট্যাক করছে, তা দেখে মনে হতে পারে ভিডিওটাকে বোধহয় ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। আসলে কিন্তু না, অস্টিন নিজেই এটা করেছে। তবে শুরুতে 5 সেকেন্ড ছিল না, 2 মিনিট, কখনো কখনো 2.5 মিনিটও লাগত। কিন্তু 2 বছর ধরে প্রতিদিন অস্টিন 3 থেকে 4 ঘন্টা এই কাপ স্ট্যাকিংয়ের প্র্যাকটিস করেছে। আর করতে করতে অস্টিনের ব্রেন আজ এমন এক অবস্থায় পৌঁছেছে যে মাত্র 5 সেকেন্ডে এতগুলো কাপকে স্ট্যাক করা এখন তার জন্য একটা স্বয়ংক্রিয় কাজের মতো। সচেতন চিন্তা না করেও সে এটা করতে পারে। এবং এই বক্তব্য শুধু অস্টিনের ভাষ্য থেকে নয়, রীতিমতো তার ব্রেনের ইজি করে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। দেখুন, কাপ স্ট্যাকিং করারও তো অবস্থায় অস্টিনের ব্রেন এবং একজন সাধারণ মানুষের ব্রেন। কাপ স্ট্যাকিং করতে গিয়ে সাধারণ মানুষটিকে যেভাবে তার ব্রেনের সমস্ত শক্তি ও মনোযোগকে ঢেলে দিতে হয়েছে, অস্টিনের ক্ষেত্রে কিন্তু তা হয়নি। বরং ইজি দেখে মনে হচ্ছে তার ব্রেন যেন বিশ্রাম করছে। এটা কিভাবে হলো? বিজ্ঞানীরা বলছেন, বছরের পর বছর অনুশীলন করতে করতে অস্টিনের ব্রেনে সংযোগায়নের একটা বিশেষ সেট তৈরি হয়েছে। সফটওয়্যারের বদলে যেন এক ধরনের হার্ডওয়্যার, যা তাকে কাপ স্ট্যাকিংয়ের মতো একটি জটিল ও সময়সাপেক্ষ কাজও অবিশ্বাস্য দ্রুততায় অনায়াসে করতে সাহায্য করছে। এবং এটা শুধু কাপ স্ট্যাকিং নয়, যে কোনো নতুন স্কিল শেখার সময়ই হয়। আপনি যত অনুশীলন করবেন, তত তা আপনার ব্রেনের সফটওয়্যার থেকে হার্ডওয়্যারে পরিণত হবে। ব্যাপারটা নির্ভর করে এর পেছনে আপনি কত সময়, পরিশ্রম ও মনোযোগ দিচ্ছেন। সাধারণভাবে আমরা মনে করি বয়স বেশি হয়ে গেলে নতুন কিছু শেখা যায় না। ধারণাটা সঠিক নয়। লন্ডনের ব্ল্যাক ক্যাব ড্রাইভারদের নিয়ে বড় ধরনের একটি গবেষণা করেছিলেন নিউরোসায়েন্টিস্টরা। ব্ল্যাক ক্যাবের একজন ড্রাইভার হতে হলে স্মৃতিশক্তির এক কঠিন পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের। 24,000 রাস্তা, 50,000 ঠিকানা, 640 মাইল বিস্তৃত শহর লন্ডনের সমস্ত অলিগলি, এবং এটা তাদেরকে মুখস্থ বলতে হবে। 4 বছর সময় লাগে এই প্রশিক্ষণ শেষ করতে, এবং দিনে 3 থেকে 4 ঘন্টা তাদেরকে এই মুখস্থ করায় দিতে হয়। বিজ্ঞানীরা প্রশিক্ষণের শুরু, চলাকালীন এবং শেষ এই 3 সময়ে ড্রাইভারদের ব্রেন স্ক্যান করে দেখতে পান তাদের ব্রেনে পোস্টেরিয়র হিপোক্যাম্পাস নামে একটি অংশের আকারে পরিবর্তন ঘটছে। পোস্টেরিয়র হিপোক্যাম্পাস ব্রেনের সেই অংশ যা ঠিকানা, স্থান, এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব ইত্যাদি বিষয়ক স্মৃতিকে ধারণ করে। প্রশিক্ষণ শেষে ওই ব্ল্যাক ক্যাবিদের সবারই পোস্টেরিয়র হিপোক্যাম্পাসের আয়তন বেড়েছে, এবং যে যত বেশি সময় ধরে কাজটা করেছে, তার মস্তিষ্কের ওই বিশেষ অংশের আকার তত বেশি বেড়েছে। কাজেই বয়স হয়ে গেছে বলে নতুন কিছু শিখতে ভয় পাবেন না। শুরু করুন, আপনার মস্তিষ্কই আপনাকে সহযোগিতা করবে। বয়স হয়ে গেলে আলঝেইমার্স, পার্কিনসন্স ইত্যাদি মস্তিষ্ক ঘটিত রোগ হতে দেখা যায় অনেক মানুষের। বলা হয় এগুলো নাকি বয়সের স্বাভাবিক পরিণতি। যদি তাই হয়, তাহলে 87 বছর বয়সে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হলেন কেমন করে? 92 বছর বয়সে মাহাথির মোহাম্মদ কিভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রিত্ব নিতে পারেন? 127 বছর বয়সেও অটুট স্মৃতি নিয়ে কথা বলতে পারেন সাধক শিবানন্দ, বাংলাদেশের হবিগঞ্জে যার জন্ম হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, বয়সের সাথে মস্তিষ্কের বুড়িয়ে যাওয়ার সম্পর্ক থাকলেও মানুষটি কী ধরনের জীবনাচার অনুসরণ করছেন তাই আসলে নির্ধারণ করে বয়সকালে মানুষটি এসব স্মৃতিভংস রোগে আক্রান্ত হবেন কিনা।
যুক্তরাষ্ট্রের ১২০০ খ্রিস্টান যাজক যাজিকাকে নিয়ে একটা পরীক্ষা চালানো হয়। এদের বেশিরভাগই ৯০ বা তার চেয়ে বেশি বছর বেঁচে ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তাদের চিন্তা, স্মৃতি, শারীরিক সক্ষমতা অটুট ছিল। বিজ্ঞানীরা নিয়মিতভাবে তাদের শারীরিক মানসিক সামর্থ্যের পরীক্ষা নিতেন এবং মৃত্যুর পর তাদের ব্রেন নিয়েও তারা পরীক্ষা করবেন সে সম্মতি সংগ্রহ করে রেখেছিলেন। যখনই কেউ মারা যেতেন, গবেষকরা ছুটে যেতেন তাদের মস্তিষ্কের টিস্যু স্যাম্পল সংগ্রহের জন্য। বিস্মিত হয়ে বিজ্ঞানীরা লক্ষ্য করেন এদের ১/৩ ব্রেনেই আলঝেইমার্স রোগের পূর্ণ উপস্থিতি বিদ্যমান, অথচ মৃত্যুর আগ পর্যন্ত তার কোনো লক্ষণ তাদের মাঝে ছিল না। তারা কেউ দুস্থ শিশু পড়াতেন, কেউ দরিদ্র রোগী দেখতেন, কেউ সিস্টারদের ড্রাইভ করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, এমনকি সুডোকো, পাজল গেম এসব খেলাতেও তারা অভ্যস্ত ছিলেন। এ থেকে বিজ্ঞানীরা উপসংহার টানেন ব্রেনকে অর্থপূর্ণ ব্যস্ততায় সক্রিয় রাখতে পারলে, নতুন নতুন চ্যালেঞ্জ দিলে ব্রেন নিজেই কোনো না কোনোভাবে তার সমাধানের পথ করে নেয়। কনভেন্টের এই মানুষগুলোর ক্ষেত্রে তাই হয়েছে। তাদের ব্রেনে আলঝেইমার্স রোগটির উপস্থিতি থাকলেও সক্রিয় থাকার কারণে ব্রেন বিকল্প উপায়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। কাজেই অবসর নেওয়ার চিন্তা যারা করছেন বা অনেক তো কাজ করলেন, এবার একটু বিশ্রাম দরকার, এরকম যারা ভাবছেন তারা আরেকবার ভেবে দেখতে পারেন। পেশা থেকে অবসর নিন, কিন্তু ব্রেনকে নিষ্ক্রিয় হতে দেবেন না। স্বেচ্ছাসেবায় অংশ নিন, জনকল্যাণে কাজ করুন এবং নিয়মিত মেডিটেশন করুন। বিজ্ঞানীরা দেখেছেন ব্রেনের ডিজেনারেটিভ ডিজিজ প্রতিরোধে মেডিটেশন খুবই কার্যকর। পশুর ব্রেনের সাথে মানুষের ব্রেনের একটা পার্থক্য হলো, একটি পশু শিশু জন্মায় মোটামুটি পরিণত একটি ব্রেন নিয়ে। একটি জেব্রা শিশু তার জন্মের ৪৫ মিনিটের মধ্যেই দৌড়ুতে শুরু করে। একটি জিরাফ শিশু জন্মের সাথে সাথেই দাঁড়াতে শেখে। ডলফিন জন্মেই সাঁতরাতে শুরু করে। কিন্তু মানব শিশু শুধু দাঁড়াতে বা কথা বলতে শিখতেই তার মাসের পর মাস লেগে যায়। পুরোপুরি স্বনির্ভর হতে আরও অনেক বছর। মানব শিশুর ব্রেন থাকে অপরিণত অবস্থায়। পরিবেশ, প্রেক্ষাপট, বেড়ে ওঠার সময়কার অভিজ্ঞতা, শেখার সুযোগ এসব তাকে আস্তে আস্তে পরিণত করে। এবং বিজ্ঞানীরা বলছেন এই বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল জন্মের পর থেকে ২ বছর পর্যন্ত। এ সময় শিশু যত ভালো পরিবেশ পাবে, যত মমতা, মনোযোগ আর নতুন অভিজ্ঞতার সংস্পর্শে আসবে, তত তার ব্রেন বিকশিত হবে। রোমানিয়ার অনাথাশ্রমে লালিত শিশুদের নিয়ে একটা গবেষণা হয়েছিল। স্বৈরশাসক নিকোলাই চসেস্কুর শাসনামলে দেশটিতে প্রায় ১,৭০,০০,০০০ শিশু অনাথ হয়। এদের মধ্যে যাদের বয়স ২ বছরের কম ছিল এবং সময়টা কেটেছে অনাথাশ্রমের মমতাহীন, মানুষের স্পর্শহীন পরিবেশে, বিজ্ঞানীরা দেখেছেন পূর্ণ বয়সেও তাদের ব্রেনের সঠিক বিকাশ হয়নি। এদের আইকিউ ৬০-এর কম, কথা শিখেছে দেরিতে, ADHD বা মনোযোগের ঘাটতি এবং শিক্ষা জীবনেও ব্যর্থতা। এটা এমনকি ৪ বছর বয়সে যাদেরকে দত্তক দেওয়া হয়েছে কোনো পরিবারের কাছে, যেখানে মমতাহীনতার ওই সমস্যাগুলো আর ছিল না, তাদের ক্ষেত্রেও রয়ে গেছে। কিন্তু আবার যাদেরকে বয়স ২ বছর হবার আগেই দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে ঘটেনি। এবার একটু ভেবে দেখুন, আপনার পরিচিত কোন শিশুটি এখনও ২ বছর পেরোয়নি? শিশুটি কি পর্যাপ্ত মমতা, মনোযোগ আর অভিজ্ঞতার স্পর্শ পাচ্ছে? ইতিবাচক বেড়ে ওঠা পাচ্ছে? না পেলে কিভাবে তার পরিবারকে এতে উদ্বুদ্ধ করা যায়? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ শিশুটির বাকি জীবনের ভিত্তি গঠনের জন্য। আমাদের সিদ্ধান্তগুলো আমরা নেই ব্রেনকে ব্যবহার করে। ব্রেন সিদ্ধান্ত নেয় নানা জটিল প্রক্রিয়া লেনদেনের মধ্য দিয়ে, যা সবসময় সচেতনভাবে আমরা জানিও না। আর এ প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাবার। একটা গবেষণায় দেখা গিয়েছিল আদালতে প্যারোলের আবেদনে একই অপরাধ এবং একই শাস্তি হওয়া সত্ত্বেও আসামিরা ৩ গুণ বেশি মুক্তি পেয়েছে লাঞ্চের আগের চেয়ে লাঞ্চের পরের রায়ে, যখন বিচারকরা খেয়ে দিয়ে তৃপ্ত।
অন্যদিকে লাঞ্চের আগে যখন তারা ক্লান্ত, ক্ষুধার্ত, প্রিফ্রন্টাল কর্টেক্স নামে মস্তিষ্কের যে অংশটি সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত সেখানে এনার্জি কমে গেছে, তখন তারা প্যারোলের আবেদনগুলো নাকচ করেছেন বেশি। আবার দেখা গেছে বেশি প্রোটিন খেলে আপনি যেরকম সিদ্ধান্ত নেন, বেশি কার্বোহাইড্রেট খেলে আরেক রকম। জার্মানির লুবেক ইউনিভার্সিটির গবেষক সো ইয়াং পার্ক কিছু স্বেচ্ছাসেবীকে দুটো ভিন্ন দিনে তার ল্যাবে ডাকেন। এদের তিনি সকালবেলায় নাস্তা খেতে দেন, কিন্তু তাদের অজান্তেই নাস্তায় একদিন বেশি প্রোটিন দেন, অন্যদিন বেশি কার্বোহাইড্রেট। এবার তাদের একটা বিশেষ সিচুয়েশনে সিদ্ধান্ত নিতে বলা হয়। সিচুয়েশনটা হলো, মনে করুন টেবিলের ওপরে 10,000 টাকা আছে। টাকাটা আপনি এবং আরেকজন মানুষের মাঝে ভাগ হবে, কিন্তু কে কত নেবে সে সিদ্ধান্তটা নেবে অপরজন, আপনি না। তো অপরজন নিজের জন্য 8,000 টাকা রেখে আপনাকে 2,000 টাকা দেওয়ার কথা বলল। এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? ভাগাভাগিটা অন্যায্য আর অপমানকর হয়েছে বলে আপনি প্রত্যাখ্যান করবেন, নাকি নাই মামার চেয়ে কানা মামা ভালো বলে আপনি 2,000 টাকা নিয়ে নেবেন? প্রথমটাতে আপনারা কেউ কিছুই পাবেন না, কারণ ভাগাভাগির শর্তই ছিল দুজনকেই নিতে হবে, নয়তো কেউই নয়। কিন্তু দ্বিতীয়টা অন্যায্য হলেও অন্তত কিছু টাকা পাওয়া যাচ্ছে। ভাবছেন এখানে আবেগ, আত্মসম্মানবোধ, ভবিষ্যৎ চিন্তা এসব ভাবনা কাজ করছে? না, কাজ করছে নাশতায় আপনি কি খেয়েছেন। একই ব্যক্তি যেদিন কার্বোহাইড্রেট সমেত খাবার বেশি খেয়েছেন সেদিন তিনি প্রথম সিদ্ধান্তটি নিয়েছেন, কিন্তু যেদিন প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়েছেন সেদিন দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছেন। শাকসবজি, বাদাম, বিন, সয়া দুধ, ফল, ডিম, হোল গ্রেইন ও ছাতু খেতে পারেন। আপনার মস্তিষ্ককে সুচালিত রাখতে হলে আপনি কি খাচ্ছেন তার প্রতি নজর দিন।